ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা 2019 সালের আহ, এবং 2014-15 সালে যে কোশ্চেন পেপারগুলো এসেছিল ক্যালকাটা হাইকোর্ট মেন্সে, তাদের কিন্তু জিকে আমরা অ্যানালিসিস করেছিলাম। আজকে আমরা 2010 সালের প্রশ্নের যে তোমার যে কোশ্চেন্সগুলো 2010 সালের প্রশ্নগুলো ছিল সেইগুলো আমরা অ্যানালিসিস করব। আমরা জানি যে 50 জিকে কোশ্চেন্স থাকে। তো আমরা আজকে 1 থেকে 25-এর এই সেশনে 1 থেকে 25টা কোশ্চেনের অ্যানালিসিস করব। শুধুমাত্র কোশ্চেন নয়, তার সঙ্গে অ্যানালিসিস করব। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে। সেখানটায় তোমরা যদি তোমরা গিয়ে এই যে লেকচারের যে পিপিটি ফরম্যাট, যে পিপিটি যেটা তৈরি করা হবে, সেটা তোমরা সেখান থেকে পেতে পারো এবং সেটা তোমাদের সাহায্য হতে পারে। তো আজ শুরু করা যাক 2010 সালের প্রশ্ন কিরকম কি কি ছিল। তো প্রথম প্রশ্ন যে এসেছিল যে কি, দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ কলকাতা ইজ অনারেবল জাস্টিস, এটা মানে ট্রু অর ফলস টাইপের কোশ্চেন দিয়েছিল। এখন আসে না যদিও সেটা, হয়তো জিজ্ঞেস করতে পারে যে এখন প্রেজেন্ট চিফ জাস্টিস কে আছে। তো এরকম টাইপের রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ইভেন অপশন বি নম্বর কোশ্চেন দেখো, বলছে জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট রিটায়ার অন দ্য এজ অফ অন অ্যাটেনিং দ্য এজ অফ 65 ইয়ার্স। তো এরকম টাইপের হাইকোর্ট রিলেটেড কিছু এজ রিলেটেড কোশ্চেন্স। বা 2 নম্বর কোশ্চেনে দেখো যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কে আছেন এখন। তার মানে কি, এরকম সুপ্রিম কোর্ট বা ক্যালকাটা বা হাইকোর্ট সম্পর্কে কে কে কি জাজ রয়েছে বা তার রিলেটেড কোশ্চেন্সগুলো আসতে পারে। তো আমরা দেখি কি কি প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমে লেখা আছে যে প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে। তো এগুলো আমরা পড়ে নেবো যে সঞ্জীব খান্না এখন প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কি, বানানটা একটু মুখস্থ করতে হবে, যে টি.এস. শিবাগনানম। ওকে, এখনো পর্যন্ত তিনি হাইকোর্টের চিফ জাস্টিস রয়েছেন। ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট যদি বলে, তাহলে স্যার বার্নার্স পিকক। বানানটা মুখস্থ করতে হবে, স্যার বার্নার্স পিকক। কবে হয়েছিল? 1862 সালে। বিকজ আমরা জানি যে 1862 সালেই হচ্ছে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। ওকে, এবং তার সঙ্গে আমরা জানি যে এলাহাবাদ হাইকোর্ট আর হচ্ছে ম্যাড্রাস হাইকোর্ট, সরি, এলাহাবাদ নয়, তোমার ম্যাড্রাস হাইকোর্ট আর বোম্বে হাইকোর্ট আর হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, এই তিনটে হচ্ছে 1862 সালেই তৈরি করা হয়েছিল একসাথে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট সিজিআই অফ ইন্ডিয়াকে হরিলাল জে কানিয়া বা H.J. কানিয়া। এটা হচ্ছে 1934-এ যখন তোমার সরি 1940 তোমার 5-এ যখন শুরু হচ্ছে আমাদের, 1949 নয়, 1950-তে যখন শুরু হচ্ছে, তখন 1959-এ হচ্ছে তোমার হরিলাল যে কানিয়া তোমার ছিল হচ্ছে ফার্স্ট সিজিআই অফ ইন্ডিয়া। ওকে, বিকজ আমরা দেখবো যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ হচ্ছে কিন্তু 26শে জানুয়ারি 1950 এবং তার ফার্স্ট সেশন হচ্ছে 28শে জানুয়ারি 1950। তো এই কোশ্চেনগুলো থাকে যে কবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তোমার এস্টাবলিশড হয়েছিল, সেটা 26শে জানুয়ারি। বাট ফার্স্ট সেশন বা ফার্স্ট ইনঅগ্রাল সেশন কবে হয়েছিল, সেটা হচ্ছে তার দুদিন পর, দ্যাট ইজ 28শে জানুয়ারি 1950। আচ্ছা, এরকম প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, সেটা হচ্ছে লীলা শেঠ, প্রথম ফিমেল চিফ জাস্টিস। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কিন্তু কোনো ফিমেল চিফ জাস্টিস এখনো পর্যন্ত হয়নি টিল ডেট। ওকে, কিন্তু হাইকোর্টের কিছু হয়েছে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের হাইকোর্টের তোমার চিফ জাস্টিস হয়েছিল একজন ফিমেল, সেটা হচ্ছে লীলা শেঠ। আচ্ছা, এই দুটো বলার হলো। রিটায়ারমেন্ট এজটা মুখস্থ করবে, যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হলে 65 ইয়ার্স এবং হাইকোর্ট যদি বলে তাহলে হচ্ছে সেটা 62 ইয়ার্স। কতগুলো হাইকোর্ট রয়েছে এখন বর্তমানে? তো 25খানা হাইকোর্ট রয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে, আমরা জানি যে 28খানা স্টেট, 8খানা ইউনিয়ন টেরিটরি আছে, বাট আমাদের কি 25টা হাইকোর্টস রয়েছে। এরকম নয় যে 28খানা হাইকোর্টস রয়েছে, তা কিন্তু নেই। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট জাজ স্ট্রেংথ জিজ্ঞেস করতে পারে, যে এখন হচ্ছে 1+33=34, মানে একজন হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 33 হচ্ছে আদার জাজেস, সব মিলিয়ে 34 হচ্ছে জাজ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এই যে 28খানা স্টেট রয়েছে কিন্তু আমাদের 25খানা হাইকোর্ট রয়েছে কেন? কারণ হচ্ছে এরকম আমাদের নিয়ম আছে যে একটা হাইকোর্ট কিন্তু দুটো বা দুটোর বেশিও, মানে মোর দ্যান ওয়ান স্টেটের উপর কিন্তু তার জুরিডিকশন বা জুরিসপ্রুডেন্স থাকতে পারে এবং ইউটির উপরে থাকতে পারে। তো এই চারটি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যেমন প্রশ্ন বললো যে ক্যালকাটা হাইকোর্টের জুরিসপ্রুডেন্স বা জুরিডিকশন কার কার উপরে উপরে আছে। এক তো ওয়েস্ট বেঙ্গলের উপরে আছেই, কিন্তু আর একটা ইউটি আন্দামান নিকোবরের উপরেও আছে। কেরালা হাইকোর্টের কোথায় রয়েছে? কেরালার পাশে দেখবে লাক্ষাদ্বীপ আছে, তো লাক্ষাদ্বীপ আর কেরালার উপরে আছে। মাদ্রাস হাইকোর্ট তামিলনাড়ু তো থাকবেই, তার সঙ্গে ম্যাড্রাসের কাছাকাছি ইউটি কি পুডুচেরি, তো পুডুচেরির উপরে আছে। বোম্বে হাইকোর্ট, বোম্বে হাইকোর্টের জন্য মহারাষ্ট্রের উপরে আছে। গোয়া আছে, গোয়া ছোট স্টেট, তাই গোয়াকে একটা হাইকোর্ট দেওয়া হয়নি, তো মহারাষ্ট্র, গোয়া। দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, তোমরা জানো যে এই দুটো আলাদা আলাদা ছিল, কিন্তু এখন দুটোকে কি
অ্যামালগামেট করে দেওয়া হয়েছে, এক হয়ে গেছে। তো তার নাম হয়ে গেছে কি? দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। তাদেরও কিন্তু তাদের উপরে জুরিডিকশন কার আছে? বোম্বে হাইকোর্টের আছে। গুয়াহাটি হাইকোর্টটা অনেক বড়। গুয়াহাটিতে ৪ খানা স্টেটের উপরে রয়েছে, ঠিক আছে? আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। এই ৪টে স্টেটের কিন্তু একটাই হাইকোর্ট, দ্যাট ইজ গুয়াহাটি হাইকোর্ট। তো যদি বলে যে তোমার জুরিডিকশনের ওয়াইজ সবথেকে বড় হাইকোর্ট কি? সেটা কিন্তু বলতে হয় তো গুয়াহাটি হাইকোর্ট হচ্ছে জুরিডিকশনের ওয়াইজ সবথেকে বড় হাইকোর্ট। ওল্ডেস্ট বললে বলতে হবে তোমাকে ক্যালকাটা হাইকোর্ট। যদি জাজ স্ট্রেংথ বলে তাহলে হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট হচ্ছে সবথেকে লার্জেস্ট। ওকে? আচ্ছা, এবার আমরা দেখি পরের প্রশ্নটা, যে এখানটায় বলেছে যে আচ্ছা এই দুটো হয়ে গেল। এবার এখানটায় বলেছে গুয়াহাটি ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম। সে তো ঠিক আছে, গুয়াহাটি অফ দ্য ক্যাপিটাল অফ আসাম। এবার এইগুলো আমাদের ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে সবসময় নর্থ ইস্টের ক্যাপিটালও জিজ্ঞেস করতে পারে, যে নাগাল্যান্ডের ক্যাপিটাল কি, মণিপুরের ক্যাপিটাল কি। তো আমরা নর্থ ইস্টের যে স্টেট গুলো রয়েছে, অ্যাকচুয়ালি হচ্ছে সেভেন সিস্টার যে তোমার স্টেট গুলো রয়েছে, তার ক্যাপিটাল ইম্পর্টেন্ট। তো সেই ক্যাপিটাল গুলো আমরা কিন্তু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বুলান্ত দারওয়াজা কোথায় আছে? লখনৌতে আছে বলছে। কারণ তো আমরা জানি যে বুলান্ত দারওয়াজা কে বানিয়েছিল? আকবর বানিয়েছিল। যখন গুজরাট জয় করে নিয়েছিল, গুজরাট জয় করার পরে বুলান্ত দারওয়াজা বানিয়েছিল তার প্রতীকী হিসাবে। সেটা কোথায় বানিয়েছিল? ফতেহপুর সিক্রিতে বানিয়েছিল। ফতেহপুর সিক্রি কোথায় রয়েছে? ফতেহপুর সিক্রি রয়েছে আগ্রা। তাহলে এটা কিন্তু লখনৌতে নেই, ঠিক? কারণ এটা অ্যান্সার ভুল হয়ে যাবে এটা। এবার কি বুলন্দ দরওয়াজা থেকে আরেকটা আমাদের ইয়ে থাকে, সেটা হচ্ছে আলাই দরওয়াজা বলে একটা পড়ি আমরা। আল আই দরওয়াজা। এই আলাই দরওয়াজা কে বানিয়েছিল? আলাই দরওয়াজা বানিয়েছিল হচ্ছে, আলাই থেকেই ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি বানিয়েছিল। কোথায় বানিয়েছিল? তোমার যেখানে কুতুব মিনার আছে সেই কুতুব মিনারের গেটে বানিয়েছিল। তো কুতুব মিনার তার মানে দিল্লিতে রয়েছে। ওকে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে আশা ভোসলে ইজ পপুলার নিউন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। আমরা আগের লেকচারেই পড়েছি, 2015 সালে এই কোশ্চেনটা ছিল, যে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়েছে সরোজিনী নাইডুকে। কারণ বুঝতেই পারছো, এমন নয় যে আগের ইয়ারের কোশ্চেন এসেছে বলে পরের ইয়ারে কোশ্চেন আসবে না। বিকজ আমরা জানি এখানে প্রায় 5 বছরের মতো গ্যাপ হয়। যেমন 2019 সালে কোশ্চেন এসেছে, এবার পরীক্ষা আসছে 2025 সালে, প্রায় 6 বছরের গ্যাপ। এবার এই 6 বছরের গ্যাপে তোমার এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিটেশন আসতে পারে। ওকে? তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু পড়বো, এবং তাকে মাথায় রেখে আমরা এক্সট্রা ইম্পর্টেন্ট যে ফ্যাক্টস গুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করছি। ওকে? আচ্ছা, এটা হয়ে গেল। এবার যদি বলে যে নাইটাঙ্গল অফ ইন্ডিয়া সেটা কি? সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটাঙ্গেলের নাম অনুসারে বলা হয়। সে হচ্ছে ক্রিমিয়ান যখন ওয়ার হতো তখন কি সে হচ্ছে একটা উন্ডেড সোলজারদের সেবা শুশ্রূষার কাজ করতো। সেই জন্য সরোজিনী নাইডুকে বলা হতো, বিকজ সরোজিনী নাইডু একজন সোশ্যাল তোমার অ্যাক্টিভিস্ট ছিল, ওয়ার্কার ছিল। ঠিক আছে? এগুলো কিন্তু 2015 সালে কোশ্চেন ছিল এবং আমরা অ্যানালিসিস করেছি। পরের প্রশ্ন কি? রি অল্টার। রি অল্টার মানে হচ্ছে তোমার যে জমি জমা বিক্রি করে, ঠিক আছে? এটা হচ্ছে এজেন্ট। ধরো এটা হচ্ছে এই রিসেলার এজেন্ট এক ধরনের। এজেন্ট মানে কি? যে হচ্ছে জমি চক্র বিক্রি করে। তো এটা যদি বলে তাহলে রিয়েল এস্টেট এজেন্ট, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রিয়েল এস্টেট এজেন্ট। ওকে? রিয়েল এস্টেট এজেন্ট মানে হচ্ছে রিঅল্টার। এবার এটা কি করে? এটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেল করে। তাহলে এখানে প্রশ্ন করেছে কি, যে রিঅল্টার কি সেল করে? ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেল করে। ওকে? তার মানে অ্যান্সার কি লিখবো? এ রিঅল্টার সেলস ল্যান্ড অ্যান্ড প্রপার্টিস। দ্যাটস দ্য অ্যান্সার। 2 নম্বর আমি পেয়ে যাবো, বা এখানে 1 নম্বর ছিল। আচ্ছা, তারা প্রশ্ন করেছে যে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট। তো আমাদের প্রথম থেকেই বলছি যে ওম্যানটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ওম্যান খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখি ফার্স্ট ওম্যান অনুযায়ী এরকম ভাবে আমরা মাউন্ট এভারেস্ট রিলেটেড পড়বো, যে প্রথম পার্সন যদি বলে যে ফার্স্ট পার্সন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, সেটা হচ্ছে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরকে। এটা আমরা মোটামুটি জানি। এবার যদি বলে ফার্স্ট ওম্যান ইন্ডিয়ান নামটা যদি বলে শুধু ফার্স্ট ওম্যান, তাহলে কি হবে? জুঙ্কো তাবেই। বানান মুখস্থ করতে হবে, সেটা জাপানের জুঙ্কো তাবেই হচ্ছে ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম মাউন্ট এভারেস্ট। যদি বলে ফার্স্ট ইন্ডিয়ান, যদি মেল বলে ফার্স্ট ইন্ডিয়ান, বা যদি মেল ওম্যান না বলে থাকে, তাহলে তোমাকে কি বলতে হবে? ফার্স্ট ইন্ডিয়ান মানে হচ্ছে আফতার সিং চিমা, প্রথম ইন্ডিয়ান। এবং ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান বললে সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল। ওকে? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখছি যে হোয়াট ইজ কার্নিভোর, তাই বলছে। তো কার্নিভোর মানে কি? আমার একটা ইংলিশের প্রশ্ন দেখা যাচ্ছে। কার্নিভোর মানে কি? যে অ্যান অর্গানিজম দ্যাট ইটস অ্যানিমাল ফ্লেশ অর মিট। আমরা জানি যে তোমার মাংস যারা খায় তাদেরকে কার্নিভোর বলা হয়। এর উদাহরণ কি? ধরো লায়ন, টাইগার এক্সেট্রা, তাই না? তাহলে কি হচ্ছে যে কার্নিভোর মানে হচ্ছে একজন অর্গানিজম বা একটা অ্যানিমাল দ্যাট ইটস অ্যানিমাল ফ্লেশ অর মিট। যদি এরকমই কোশ্চেন বলে যে ক্যানিবাল মানে কি? ক্যানিবাল মানে হচ্ছে এ পার্সন যে হচ্ছে হিউম্যান ফ্লেশ খায়। মানে একটা অর্গানিজম যে হচ্ছে তার নিজের অর্গানিজমের মাংস খায়। তার মানে ক্যানিবাল মানে হচ্ছে এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ। এবার অমনিভোর বলতে পারে। অমনিভোর মানে কি? সর্বভুক, যেটা আমরা মানুষ, যে অ্যান অর্গানিজম দ্যাট ইটস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল ফ্লেশ, মানে প্ল্যান্টসও খায় এবং অ্যানিমাল ফ্লেশও খায়, সেটা হচ্ছে অমনিভোর। তো এরকম এগুলো কিন্তু ইংরেজি প্রশ্ন কয়েকটা, ঠিক আছে? যেগুলো ইংরেজির মানে জিজ্ঞেস করছে। ঠিক? আচ্ছা, পরের প্রশ্ন কি? হুইচ ইন্ডিয়ান স্টেট কম্প্রাইজ 7 সিস্টার স্টেটস?
যেটা আমি এখন আলোচনা করছিলাম, যার ক্যাপিটাল গুলো ইম্পর্টেন্ট। তো সেভেন সিস্টার স্টেট গুলো পড়ে নেবে, যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এবং এই সাতজনকে বলা হচ্ছে। বাট সিকিম ইজ নট দ্য পার্ট অফ সেভেন সিস্টার স্টেটস। সিকিমকে বলা হয় ব্রাদার অফ দ্য সেভেন সিস্টার্স। তো এটা ইম্পর্টেন্ট, যদি কোথায় প্রশ্ন চলে আসে যে ব্রাদার কাকে বলা হয়, এই সাত ভাই চম্পার এই ভাই কাকে বলা হয়, তার মানে কি হচ্ছে, সেই ওরকম টাইপের, মানে এখানটায় সাতখানা বোন এবং একটা ভাই, তো এই একটা ভাইকে, একটা ভাই হচ্ছে সিকিম, ওকে। আর বাকিগুলো হচ্ছে সেভেন সিস্টার্স, ওকে। তো এখানটায় ইয়েগুলো পড়ে নেবে, যে অরুণাচল প্রদেশের ইটানগর, গুয়াহাটি, শিলং, কোহিমা, ইম্ফল, আইজল, আগরতলা, ইম্পর্টেন্ট এগুলো, ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, বলছে হু কম্পোজড ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। প্রথমত তাদের মুখস্থ করতে হয় যে ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল সংটা কি? ন্যাশনাল সং কিন্তু আমাদের বন্দে মাতারাম, আর ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন অধি। তো আমরা অনেক সময় ভুল করে দিই, আমাদের ন্যাশনাল সঙ্গীত যদি সঙ্গীত বলে অ্যানথেম, তাহলে হচ্ছে জনগণ মন অধি, যদি বলে গান বা সং তাহলে হচ্ছে বন্দে মাতরম। আমরা জানি যে বন্দে মাতরম কে লিখেছিলেন, বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আর তোমার জনগণ মন অধি কে লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম প্রশ্ন আসতে পারে যে কংগ্রেসের কোন সেশনে প্রথম বন্দে মাতরম বানানো হয়, সেটা হচ্ছে 1896 সালের সেশন, ক্যালকাটা সেশন। এবং 1911 সালের সেশনে কি করা হয়, জনগণ মন অধি যে জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হয়। এবং দুক্ষেত্রেই কিন্তু গিয়েছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা বাকি এক্সামেও, ক্লার্কশিপের ইত্যাদি এক্সামেও কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, পরেরটা প্রশ্ন বলেছে যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তোমার এই 8 নম্বর কোশ্চেন, যেটা নামকরণ করা হয়েছে একজনের নামে, তাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স, তার নাম কি? ভাবা থেকে বোঝা যাচ্ছে যে ভাবা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা, ঠিক আছে। এবার আমি দেখি যে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের ফাদারকে, তোমার যদি বলে স্পেস প্রোগ্রামের ফাদারকে, তাহলে হচ্ছে বিক্রম সারাভাই। আর যদি বলে নিউক্লিয়ার সায়েন্সের ফাদারকে, তাহলে হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এবার এখান থেকে ইম্পর্টেন্ট আসে যে সমস্ত তোমার সায়েন্টিফিক যে জায়গাগুলো আছে তাদের, তোমার রিসার্চ সেন্টারের ইয়েগুলো, হেডকোয়ার্টার গুলো, বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেটা কোথায় রয়েছে, ট্রম্বে, মুম্বাই। ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, 1969 সালে তৈরি করা হয়েছিল, সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছে। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কোথায়, নিউ দিল্লিতে। এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে থিরুবানন্তপুরম, কেরালা। বানানটা থিরুবানন্তপুরম বানানটা কিন্তু মুখস্থ করবে, চারটেই কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটেই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখছি, বলছে যে 9 নম্বর কোশ্চেন দেখো, যে আই ওয়াজ অ্যান আইপিএস অফিসার, আই ওয়াজ কনফার্ড দ্য ম্যাক্সেস অ্যাওয়ার্ড ইন 1995, আই এম এ ওমেন হু। এই যে ওমেন যেই বলছে, আমি বুঝতে পারছি এখানটা যে কিরণ বেদি, যে আমাদের আইপিএস অফিসার ছিল কিরণ বেদি, সেই কিরণ বেদি কিন্তু রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পেয়েছিল। রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ডের মধ্যে কি, রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পেয়েছিল তোমার রবিশ কুমারও পেয়েছিল, এনডিটিভির এখন ইউটিউবার, তো সেও পেয়েছিলেন। তো কিরণ বেদি হচ্ছে ওমেন, যে হচ্ছে ইন্ডিয়ান ওমেন, যে রামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1995 সাল, ওকে। লাস্ট কোশ্চেন দেখছি, যে অনলি দ্য ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ ওন অলিম্পিক গোল্ড মেডেল। আমরা জানি এখন একজন না, এটা যদি 2010-এর প্রশ্ন, আমরা জানি যে 2021 সালে টোকিও অলিম্পিকে কিন্তু তোমার ইয়ে পেয়েছে, তোমার নীরজ নীরজ চোপড়া পেয়েছে, তাই না? তো আমরা জানি যে 2008 সালে যে বেজিং অলিম্পিক হয়েছিল, সেখানটায় হচ্ছে অভিনব বৃন্দা পেয়েছিল, অভিনব বৃন্দা। তো অভিনব বিন্দ্রা হচ্ছে প্রথম গোল্ড পেয়েছিল ইন্ডিভিজুয়াল ইয়েতে। এবং 2021 সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল, সেখানে কিন্তু নীরজ চোপড়া পেয়েছিল, জ্যাভলিন থ্রোতে পেয়েছিল। আর এটা কিসে পেয়েছিল? এটা শুটিং এ পেয়েছিল। তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই রিলেটেড ইম্পর্টেন্ট কি, এই রিলেটেড ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ধরো আপকামিং স্পোর্টস ইভেন্টস যেগুলো রয়েছে, সেইগুলো ইম্পর্টেন্ট। তো এখানে দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আমাদের এখন খেলা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, পাকিস্তান আর দুবাই হচ্ছে 2025 সালেরটা, এটা ইম্পর্টেন্ট, যেটা অনগোয়িং একদম। তারপর যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা জিতলাম, সেটা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। এর পরের 2024-এর পরের 2026-এরটা কোথায় হবে, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কায় হবে। 2027-এর, তারপর আমরা জানি যে 2023-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেটা কোথায়, ইন্ডিয়ায় হয়েছিল। বাট তারপরের যেটা 2027টা কোথায় হবে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়াতে হবে। আচ্ছা, এবার যদি এটা ক্রিকেট হলো, এবার যদি ফুটবল রিলেটেড প্রশ্ন বলে, ফুটবল কোথায় হবে, ফুটবল হচ্ছে তোমার 2022-এরটা আমরা জানি কাতারে হয়েছিল। এবার কোথায় হবে 2026-এরটা, 2026-এরটা হবে ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডাতে। অলিম্পিক্স হচ্ছে 2021-এ আমাদের 20 হতে হওয়ার কথা ছিল, 21-এ হয়েছে টোকিওতে। 2024-এ কোথায় হবে, প্যারিসে। 2028-এ হবে লস অ্যাঞ্জেলেসে। এশিয়ান গেমস 2026 হবে নাগোয়া, জাপানে। এবং কমনওয়েলথ গেমস হবে 2026-এরটা, সেটা হচ্ছে গ্লাসগো, স্কটল্যান্ড। সব কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনগুলো হয়ে গেল আমাদের।
এবার প্রশ্ন কি, এবার 11 নম্বর প্রশ্ন, হু ওন গোল্ডেন বল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল কম্পিটিশন ইন 2010। তো এটা 2010-এর প্রশ্ন। আমাদের ধরো এখন 2025-এর কোশ্চেন, তো 2022-এর বলতে পারে যে ফিফা ওয়ার্ল্ড কাপে তোমার 2022-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল কে পেয়েছিলেন? লিওনেল মেসি পেয়েছিলেন। সেটা আমরা মোটামুটি জানি, লিওনেল মেসি পেয়েছিল। আচ্ছা, এবার পরের প্রশ্ন বলছে, হু আর দ্য টু ইন্ডিয়ান্স টু হ্যাভ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স? মিস ইউনিভার্স কারা পেয়েছেন? তো মিস ইউনিভার্স এখন এখন দুই নয়, কারণ 2021 সালে হারনাথ সান্ধু কিন্তু আবার পেয়েছিল একটা মিস ইউনিভার্স। তো অ্যাকচুয়ালি এখন মিস ইউনিভার্স তিনজন পেয়েছে। সুস্মিতা সেন, সালটা ইম্পর্টেন্ট, 1994, লারা দত্ত 2000 সাল, এবং হারনাথ সান্ধু হচ্ছে 2021। বাট মিস ওয়ার্ল্ড অনেকজন পেয়েছে, 6 জন অ্যাকচুয়ালি। বাট প্রথমটা ইম্পর্টেন্ট, দুজনের ক্ষেত্রেই প্রথমটা ইম্পর্টেন্ট, যে সুস্মিতা সেন হচ্ছে প্রথম যে হচ্ছে মিস ইউনিভার্স পেয়েছিল, রীতা ফারিয়া হচ্ছে প্রথম যে হচ্ছে মিস ওয়ার্ল্ড পেয়েছিল। তো রীতা ফারিয়া কবে পেয়েছে? 1966। বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রীতা ফারিয়া। আচ্ছা, তারপর আরো পেয়েছে ডাইনা হায়ডেন, ইউক্তা মুখী, সরি, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রায়, মানুষী চিল্লার। রিসেন্ট তো মানুষী চিল্লার পেয়েছে 2017 সালে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমার, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, মমতা ব্যানার্জির ফেভারিট কোশ্চেন নাকি? এটা হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু মুভ ইনটু স্পেস? তার মানে কি রাকেশ শর্মা? রাকেশ রোশন কিন্তু নয়, ঠিক আছে? রাকেশ শর্মা। তাহলে রাকেশ শর্মা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান টু মুভ ইনটু ইন্ডিয়ান স্পেস অন বিইং আস্কড বাই প্রাইম মিনিস্টার হু? সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী ছিল সেই সময়কার প্রাইম মিনিস্টার, ওকে? এবং সে কি বলছে? লুক ফ্রম দ্য স্টার্ট হি অ্যান্সার্ড সারে জাহাঁ সে আচ্ছা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? সারে জাহান সে আচ্ছা, জাহান সে আচ্ছা। এই এই লিখলে আমার 3 নম্বর হয়ে গেল এটা, ঠিক আছে? এবার এই যদি প্রশ্ন করে যে এই সারে জাহাঁ সে আচ্ছা এই ওয়ার্ডটা, হিন্দুস্তান হামেরা, এই যে এই ওয়ার্ডটা কে প্রথম কয়েন করেছে? সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল প্রথম কিন্তু এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা কিন্তু কয়েন করেছিল মোহাম্মদ ইকবাল, ওকে? আচ্ছা, এবার ধরো পরের প্রশ্ন দেখো যে স্বরাজ ইজ মাই বার্থরাইট, এটা কে বলেছে? তার মানে বলতে পারে যে কে কোন স্লোগানটা দিয়েছে, সেইটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে, যে কোন স্লোগান কে কি দিয়েছে। তো এগুলো আমরা দেখিনি পরেরটাই। যে আমরা দেখছি যে স্বরাজ ইজ মাই বার্থরাইট, সেই স্লোগান দিচ্ছে বাল গঙ্গাধর তিলক। বন্দে মাতরমটা বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় বানানটা মুখস্থ করে ভালো হবে, কঠিন আছে একটু। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলছে মোহাম্মদ ইকবাল। সত্যমেব জয়তে, যেটা হচ্ছে আমাদের যেটা আমাদের ন্যাশনাল এম্বেল, লায়ন্স ক্যাপিটাল অ্যাট সারনাথ। তো লায়ন্স ক্যাপিটাল অ্যাট সারনাথ যেটা আছে, সেইখানটায় কিন্তু আমাদের কি আছে? সেখানটায় লেখা আছে নিচে হচ্ছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে মানে কি? ট্রুথ অ্যালন ট্রায়াম্পস। এই স্লোগানটা কে দিয়েছিল? মদন মোহন মালবিয়া 1918 সালে দিয়েছিল। হচ্ছে মদন মোহন মালবিয়া দিয়েছিল, ওকে? তো এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন, এই ইম্পর্টেন্ট হিসেবে তোমার মোটোটা ইম্পর্টেন্ট, কারণ মোটো অফ এয়ারফোর্স, মোটো অফ নেভি, আর মোটো অফ ইন্ডিয়ান আর্মি। তাহলে মোটো অফ এয়ারফোর্স কি? নভ স্পর্শম দীপ্তম, একদম মুখস্থ করো, ইম্পর্টেন্ট আছে। এটা মানে কি? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। নেভির মোটো কি আছে? সাম নো বরুণা, ও বরুণা বি অসপিসিয়াস টু, মানে বরুণ দেবকে বলছে প্লিজ বি অসপিসিয়াস টু আস। আর ইন্ডিয়ান নেভির মোটো কি? সাবো সেবা পরম ধর্ম, সার্ভিস বিফোর সেলফ, সেবাই হচ্ছে পরম ধর্ম। তো এই সব কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের প্রশ্নটাই, যেটা আমি বললাম এক্ষুনি, যে ন্যাশনাল এমব্লেম সংস্কৃত মোটোটা কি আছে? সত্যমেব জয়তে। বানানটা মুখস্থ করে, সত্যমেব জয়তে কি কি বানানটা রয়েছে, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে অ্যাক্টিভ ভলকানো অন ইন্ডিয়ান সয়েল? আমরা জানি যে ব্যারেন আইল্যান্ড, ব্যারেন আইল্যান্ডই হচ্ছে একমাত্র তোমার ভলকানো যেটা হচ্ছে অ্যাক্টিভ রয়েছে। আর বাকি কিন্তু সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর আইল্যান্ডসে। আন্দামান নিকোবর আইল্যান্ডসে আরেকটাও রয়েছে, সেটা হচ্ছে নারকন্ডম। নারকন্ডম তোমার নারকন্ডম তোমার ভলকানো রয়েছে, যেটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে ডক্টর মনমোহন সিং এর ক্যাবিনেটে হু ইজ দ্য মিনিস্টার অফ ল অফ জাস্টিস? মানে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখনকার সেই হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এরকম আসতে পারে যে মিনিস্টারের লিস্ট কি আছে, বিকজ আমরা জানি যে 2024 সালে কিন্তু আমাদের কি হয়েছে? আমাদের লোকসভা ভোট হয়েছে। তো এরকম বলতেই পারে যে 2024-এর অনুযায়ী যে তোমার কি কি কোন কোন মিনিস্টার্স রয়েছে। তো ডিফেন্স মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার, এটা তো বিগ ফোর। তো বিগ ফোর তো আমরা মুখস্থ করবোই, এটা তো আমরা দেখে নেব বিগ ফোর। তাছাড়া কি ল অফ জাস্টিস, ল অ্যান্ড জাস্টিস, যেহেতু আগের বার প্রশ্ন করেছিল হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল, এই নামগুলো পড়ে নেবে। রোড অ্যান্ড ট্রান্সপোর্টে নট নিতিন গাডকারি, এগ্রিকালচারে শিবরাজ সিং চৌহান, হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সে হচ্ছে খট্টার, যেটা এমএল খট্টার হরিয়ানার এক্স সিএম ছিল, এগুলো পড়ে নেবে। এডুকেশনটা ডি প্রধান। আচ্ছা, মেন ইম্পর্টেন্ট তো রেলওয়েটা পড়তে পারো, বিকজ রেলওয়ে মিনিস্টারকে নিয়ে এখন অনেক বেশি তোমার চলছে, রেল অনেক দুর্ঘটনা হচ্ছে। তো বলতে পারো যে রেলওয়ে মিনিস্টারের নাম কি? অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে? পার্লামেন্টারি অ্যাফেয়ার্স হচ্ছে কিরণ রিজিজু, স্পোর্টস মিনিস্টার, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নেবে। এবার যদি ল অ্যান্ড জাস্টিসের যদি বলে যে ফার্স্ট মিনিস্টার কে ছিল, তাহলে হচ্ছে বি আর আম্বেদকর হবে অ্যান্সার। যে ফার্স্ট কিন্তু ছিল হচ্ছে বি আর আম্বেদকর, ল অ্যান্ড মিনিস্টার, ওকে? আচ্ছা,
ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার। এবার প্রশ্ন করছে যে জাজেস অফ হাই কোর্টস আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন। আমরা জানি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করতে হয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কার সঙ্গে আলোচনা করে? এই তোমার প্রেসিডেন্ট আলোচনা করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করা হয়। তো এটা হলো সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন বলছে হু ইজ নোন অ্যাজ এই হু ইজ দ্য অনলি প্রেসিডেন্ট টু অফ ইন্ডিয়া ফর টু টার্মস, যে হচ্ছে ইলেক্টেড হয়েছে বা সার্ভ করেছে টু টার্মস। টু টার্মস ইলেক্টেড কে হয়েছে? রাজেন্দ্র প্রসাদ। ওকে, এই রাজেন্দ্র প্রসাদ কিন্তু সব দিক থেকে ইম্পর্টেন্ট, বিকজ কি, রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম তোমার ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার হচ্ছে ইনি প্রথম টু টার্মস এর জন্য ইন্ডিয়ান, প্রথম টু টার্মস এর জন্য হচ্ছে প্রেসিডেন্ট হয়েছিল, আর কিন্তু কেউ টু টার্মস এর জন্য হয়নি। আর প্রেসিডেন্ট সম্পর্কে আর কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কে আনঅপোজড ইলেক্টেড হয়েছে। তার নাম হচ্ছে নীলাভ সঞ্জীবা রেড্ডি। অ্যাকচুয়ালি যে এর এগেনস্টে দাঁড়িয়েছিল, সে তাকে হচ্ছে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল কিছু গ্রাউন্ডের জন্য। সেই জন্য কি হচ্ছে, নীলম সঞ্জীবা রেড্ডি হচ্ছে তোমার আহ, উম, আহ, আহ, ইয়ে তোমার ইলেক্টেড আনঅপোজড হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হু বিকেম প্রেসিডেন্ট, সে হচ্ছে এম হিদায়তুল্লাহ, তিনি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে হচ্ছে প্রেসিডেন্ট হয়েছিল। প্রেসিডেন্ট হু ডাইড ডিউরিং টার্ম অফ অফিস, মানে হচ্ছে ডায়েড ইন হার্নেস, এটাকে ইংরেজিতে কি বলে? ডায়েড ইন হার্নেস বলা হয়। তো এতে কি হয়, মানে তার টার্মের সময় কে মারা গেছে? দুজন। সেটা হচ্ছে জাকির হোসেন প্রথম মারা গেছিলেন, এবং সেকেন্ড হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ কেন ইম্পর্টেন্ট আবার? কারণ হচ্ছে ফখরুদ্দিন আলী কিন্তু ইমার্জেন্সির সময় মারা গিয়েছিলেন, এবং তিনি হচ্ছে প্রেসিডেন্টও ছিলেন ইমার্জেন্সির সময়। ওকে। আচ্ছা, ওমেন বলতে কি, ওমেন হচ্ছে প্রতিভা প্যাটেল, আর ফার্স্ট ওমেন আর ফার্স্ট ট্রাইবাল যদি বলে তাহলে হচ্ছে সেটা দ্রৌপদী মুর্মু। আচ্ছা, পরের প্রশ্ন কি, যে অন হুইচ ডেট দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স। যদি বলে যে কেম ইনটু ফোর্স, তাহলে হবে আমাদের 26শে জানুয়ারি 1950। আর যদি বলে হচ্ছে তোমার যদি বলে হচ্ছে তোমার যে আহ, 26শে নভেম্বর কি হয়েছিল, 26শে নভেম্বর 1949-এ কি হয়েছিল, সেটা হচ্ছে তোমার অ্যাডপ্টেড করা হয়েছিল। তো এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যে অ্যাডপ্টেড আর হচ্ছে তোমার কেম ইনটু ফোর্স। ওকে। আচ্ছা, হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আমরা জানি যে জগদীপ ধনকর। জগদীপ ধনকর হচ্ছে আমাদের তোমার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি বলে সেপ্টেম্বর 5 হচ্ছে ইচ ইয়ার সেলিব্রেটেড অ্যাজ, আমরা জানি টিচার্স ডে। যদি বলে ওয়ার্ল্ড টিচার্স ডে, তাহলে 1 মাস পরে সেটা হচ্ছে অক্টোবর 5। ব্যাটল অফ কুরুক্ষেত্রে কে দ্রোণাচার্যকে মারছে, সেটা হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। দ্রুপদের ছিল ধৃষ্টদ্যুম্ন, তো এর বানানটা করে দেবে ধৃষ্টদ্যুম্নি হচ্ছে তোমার মারছে হচ্ছে কাকে কাকে মারছে? দ্রোণাচার্যকে। রিক্টার স্কেল, আর্থকোয়েক কোথায় মেজার করা হয়? রিক্টার স্কেলে। রিক্টার স্কেল। এবং হোয়াট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট? সেটা হচ্ছে স্যাটার্ন। তো আমরা এই প্ল্যানেটটা দেখে নেবো। এই প্ল্যানেট সিস্টেম অনুযায়ী হচ্ছে তোমার সান থেকে দূরত্ব অনুযায়ী মার্কারি, ভেনাস, আর্থ, মার্স এরকম ভাবে, এবং সাইজ অনুযায়ী হচ্ছে এরকম, যে জোভিয়াল প্ল্যানেটস গুলো বড় সব থেকে আগে, যে তোমার প্রথমে হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, তারপর হচ্ছে বাকিগুলো। রোটেশন ওয়াইজ দেখবে যে রোটেশন হচ্ছে নর্থ নর্থ ইস্টের রোটেশন কি হয়। ঠিক আছে, 1 মিনিট। যদি বলে ধরো রোটেশন ওয়াইজ, রোটেশন এবার কি সব হচ্ছে, রোটেশন হয় তোমার ইস্ট থেকে ওয়েস্টে হচ্ছে রোটেশন, আর একদিকে হচ্ছে তোমার ওয়েস্ট থেকে ইস্ট, দুই ধরনের রোটেশন হয়। তো নর্মালি হচ্ছে বেশিরভাগই হচ্ছে তোমার ওয়েস্ট থেকে ইস্টে রোটেশন করে, বাট যদি বলে যে ইস্ট থেকে ওয়েস্ট রোটেশন কে করে, সেটা হচ্ছে তোমার যার পেছনে হচ্ছে নাস ওয়ার্ডটা থাকে, এই যে ইউরেনাস আর হচ্ছে তোমার ভেনাস, এই দুজন হচ্ছে তোমার ইস্ট টু ওয়েস্ট রোটেট করে। বাদ বাকি কিন্তু সব ওয়েস্ট টু ইস্ট রোটেট করে। ওকে। আচ্ছা, ব্লু প্ল্যানেট যদি বলে, ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? ব্লু প্ল্যানেট হচ্ছে আমাদের মার্স, এই তোমার আর্থকে বলা হয় ব্লু প্ল্যানেট। গ্রিন প্ল্যানেট কাকে বলা হয়? ইউরেনাসকে। আমরা জানি যে রেড প্ল্যানেট কাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার মার্সকে, বিকজ আয়রন অক্সাইড অনেক থাকে। মোস্ট টিল্টেড যদি বলে প্ল্যানেট কে আছে 98 ডিগ্রি, সেটা হচ্ছে ইউরেনাস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, হ্যাঁ। টুইন টুইন অফ আর্থ, বা হচ্ছে তোমার সব থেকে ব্রাইটেস্ট যেটা ইয়ে রয়েছে, বা এটাকে মর্নিং স্টার বা ইভিনিং স্টারও বলে, সেটা হচ্ছে ভেনাস। এই ভেনাসটাকে কি হয়, আর্থের টুইন স্টার বলা হয়। এবং অ্যাস্ট্রয়েড বেল্ট কাদের মধ্যে রয়েছে? মার্স অ্যান্ড জুপিটারের মধ্যে। তো সেই সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু এই সোলার সিস্টেম নিয়ে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা এইগুলো একটু ভালোভাবে দেখে রাখবে। ওকে, ঠিক আছে। আজকে 25টা প্রশ্ন করা হলো, পরের লেকচারটাতে আরো বাকি 25টা আমরা করব। ঠিক আছে। থ্যাংক ইউ।